আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। আওয়ামী লীগ 15 বছরে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, যার বড় উদাহরণ দেশের ক্রীড়াঙ্গন। শুক্রবার রাজধানীর পল্লবীতে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দলটির স্থায়ী কমিটির 2 সদস্য বলেছেন, জামায়াতে ইসলামীর সাথে বিএনপির দূরত্ব বাড়েনি, আর খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে -2 চিন্তা অবান্তর। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। রাজধানীর পল্লবী সিটি ক্লাব মাঠে শহীদ জিয়াউর রহমান আন্তঃফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টুর্নামেন্টটি উদ্বোধন করে মির্জা ফখরুল বলেন, পালিয়ে যাওয়া ফেসিবাদ দেশের সবগুলো খাতকে ধ্বংস করে দিয়েছে, যার অন্যতম বড় উদাহরণ ক্রীড়া খাত। বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে এই ক্রীড়াঙ্গনটার একটা বড় উদাহরণ। তারা এটাকে দলীয়করণ করেছে, যার ফলে আমরা পত্র পত্রিকায় দেখেছি যে সমস্ত মেধাবী ভালো ট্যালেন্টেড যে সমস্ত খেলোয়াড়রা ছিল তারা কখনোই সুযোগ পায়নি। এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের লিয়াজো কমিটির সাথে বৈঠক করে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা জোট নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন নজরুল ইসলাম খান। যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি একরকম ছিল না। তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে। আমরাও বলি যে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো, তারাও থাকবে। এটা নিয়ে কনফিউশন নাই। যুক্তরাষ্ট্রের নির্বাসনে থাকা বিএনপি নেতাদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে -2 ধারণা সঠিক নয়। এরশাদ পারে নাই, ওইটা 111 পারে নাই, আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। সুতরাং ওই সমস্ত মঙ্গলার কথা বলার, এগুলোর উত্তর দেওয়ার আমি কোনো প্রয়োজনীয়তা। গণতন্ত্র ফেরাতে দ্রুত নির্বাচনের দাবি করেন আমির খসরু। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে পরিবারের সার্বক্ষণিক সান্নিধ্যে তার মানসিক স্বাস্থ্যের বেশ উন্নতি হয়েছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্স সহ প্রয়োজনীয় সেবা দেয় কাতারের আমির শেখ তামিম বিন হামাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন তার বড় ছেলে তারেক রহমান। হাসান মাহমুদের রিপোর্ট। লন্ডন পৌঁছানোর পর থেকে পুত্র তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমানের সান্নিধ্য পেয়ে দীর্ঘ একাকিত্বের বন্দিত্ব থেকে মুক্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মানসিক স্বাস্থ্যের বেশ খানিকটা উন্নতি হয়েছে। উৎফুল্ল, দীর্ঘদিন পরে উনি ফ্যামিলির সবাইকে পেয়েছেন। এটা স্বাভাবিক, বুঝতে পারবেন, এটা না দেখলে বোঝানো সম্ভব নয়। উনি মেন্টালি খুব রিল্যাক্স এবং উৎফুল্ল আছেন, এবং সাথে ছেলে আছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আছেন, ছেলের বউরা আছেন, এবং ব্যারিস্টার জাইমা সহ যারা আছেন। লন্ডনের হাসপাতালে ভর্তির পরই বেগম জিয়ার সব ধরনের চিকিৎসা শুরু হয়েছে। তার শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। তবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করবেন। তার লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই তাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। তারপরেও যেহেতু উইকেন্ড গেল, লং উইকেন্ড গেল, অনেকেই এখনও বেশ কয়েকজন কনসালটেন্ট এখনও অন লিভ আছে, কাজে ওনারাও আসবেন, ওনাকে দেখবেন, দেখে পরবর্তীতে ওনার স্বাস্থ্যের পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী ধরনের হবে সে ব্যাপারে ওনারা সিদ্ধান্ত জানাবেন এবং সেই অনুযায়ী ওনারা সুপারিশ করবেন। এদিকে বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা প্রদান করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বেগম জিয়ার পুত্র তারেক রহমান। ভেরিফাইড ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে এক পোস্টে তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে কাতারের সাথে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানান তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।
রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমকে ধরতে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। দেশের সব থানা ও বন্দরগুলোতে এই রেড অ্যালার্ট জারি করা হয়। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া আসামিকে ধরতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের একটি মামলায় পরিদর্শক শাহ আলমকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে থানা থেকে পালিয়ে যান তিনি। এই ঘটনায় উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। দেশের 10 জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে শীতের তীব্রতা হাড়ে হাড়ে টের পাচ্ছে উত্তরাঞ্চলীয় বিভিন্ন জেলার মানুষ। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমেরও দেশের সর্বনিম্ন তাপমাত্রা। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। শীত কুয়াশা, কনকনে হাওয়ার মাখামাখি। উত্তরের বিভিন্ন জেলাকে যেন এক সুতোয় বেঁধেছে দাপুটে শীত। হিমালয় কন্যা পঞ্চগড়, হিমেল হাওয়া, হাড় কাঁপানো শীত। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাবু এ জেলার মানুষ। কুয়াশা মোড়ানো চারদিক, অনেকটা শূন্য জনপদ। ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ অন্তহীন। শীতের তীব্রতা বেড়েছে দিনাজপুরেও। হিমেল বাতাসে জবুথুবু সাধারণ মানুষ। সকাল গড়িয়ে দুপুরেও মিলছে না সূর্যের দেখা। আমরা রাস্তায় চলতে আমাদের খুব কষ্ট হয়, আবার হাত পা আমাদের খুব ঠান্ডাতে একবারে বরফের মতো হয়ে যায়। 3-4 দিন থেকে ঠান্ডা কঠিন, কাজে বাড়াইতে পারতেছি না। কনকনে শীতে স্থবির জনজীবন। মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.9 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা, রংপুর, নাটোর, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় কমেছে তাপমাত্রার পারদ। অস্বস্তির মধ্যে পড়েছি প্রচণ্ড শীতের কারণে, যার কারণে আমরা বাইরে যেতে পারতেছি না, কাজকর্ম করতে পারতেছি না। ঠান্ডায় কাজ করবো মানুষ খাবে কি? নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। ব্যাহত হচ্ছে যান চলাচল, স্বাভাবিক জীবনযাত্রা। কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলায় হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। 4 দিন ডায়রিয়া, পাতলা পায়খানা, হাসপাতালে আনছি, ডাক্তার ভর্তি করাইছে। শীতে কাবু প্রাণীকুল, উঠতি ফসল নিয়ে চিন্তিত কৃষক। ইতিমধ্যে চলতি মাসে কয়েকটি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন যুক্ত হওয়ার 8 বছর পেরিয়েছে, কিন্তু উন্নয়ন ও নাগরিক সেবার মান ইউনিয়নেরও নিচু পর্যায়ে। রাজধানীর উত্তরখান এলাকার বাসিন্দাদের ভোগান্তির সান্ত্বনা, মেয়র আর কাউন্সিলরদের আশ্বাস, কিন্তু নাগরিক যন্ত্রণার মুক্তি নেই। লাখো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নাগরিক সেবার অসন্তোষ নিয়ে পার করছেন 8 বছর। উন্নয়ন বঞ্চিত মানুষ কবে মুক্তি পাবে নাগরিক নরক যন্ত্রণা থেকে? রাজধানীর মুগদা, উত্তরখান ও দক্ষিণখানের সড়কের বেহাল দশা নিয়ে নাজিবুর রহমানের 3 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। উত্তরখান এলাকার সড়কগুলোর এ চিত্রই বলে দেয় এই অঞ্চলের মানুষের ভোগান্তি অসীম। কোথাও ভেঙে যাওয়া অংশ এমনভাবে পড়ে আছে যেখানে যে কোনো মুহূর্তেই ঘটতে পারে দুর্ঘটনা। নিরুপায় হয়েই এ পথ ধরেই প্রতিদিন জরুরি যাতায়াত করছে কয়েক লাখ বাসিন্দা। কয়েকদিন আগে ফইরা ফাও ব্যথা পাইলাম, ফাও ভাঙ্গে লাইলাম, কখনো তো এইভাবে আর কত কত মানুষ এরকম ব্যথা ট্যাথা পাইলেও আমরা অনেক কষ্ট হইতেছে, আমরা চলতে পারি না। ভাড়াটেরিয়া এখানে থাকতে চায় না, তার মেইন কারণ হচ্ছে এখানকার যে অবকাঠামো, রাস্তাঘাট, যে উন্নয়নের নামে যে দীর্ঘদিন যে আপনার কাজকর্ম আসলে সঠিকভাবে হচ্ছে না। এত দূর হাইটা যাইতে আসতে অনেক কষ্ট। রাজধানীর উত্তরখান এলাকার অনেক অংশে চলছে সংস্কার কাজ, কিন্তু কবে নাগাদ তা শেষ হবে তা জানেন না এলাকাবাসী। বর্ষা মৌসুম ছাড়াও এসব এলাকায় পানি জমে থাকে প্রতিনিয়ত, এতে ক্ষুব্ধ এলাকার মানুষ। 2016 সালের মাঝামাঝিতে সাতারকুল, ভাটারা, উত্তরখান, দক্ষিণখান সহ 18টি গ্রামকে ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক সেবা বাড়াতে ঢাকার 2 সিটি কর্পোরেশনে যুক্ত করে সরকার।
তবে নাগরিক সেবার সেই দরজাটি বন্ধ এই অঞ্চলের মানুষের জন্য। চলাচলের জন্য যে রাস্তা তাদের প্রয়োজন, সেই রাস্তার অবকাঠামোই নির্মাণ করতে পারেনি ঢাকার কোনো সিটি কর্পোরেশন। এই একটু করে না, এইভাবে মানে এমন একটা এলাকাতে আমরা এমন একটা দুর্ভোগে আছি, মানে আমরা বলার মতো না। প্রায় 3 বছরের মতো কাছাকাছি হয়ে গেছে, আমাদের এখান থেকে চলাফেরা করতে অনেক কষ্ট হয়। এখন পোলাপাইন স্কুলে আসা যাওয়া করতে অনেক কষ্ট হয়। এটার জন্য আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ। আমাদের এই মার্কেটটা আজকে 1 বছর ধরে বন্ধ। আমরা ব্যবসায়ীরা মার খেয়ে বসে আছি, তা আমরা কিভাবে চলবো? এমন পরিস্থিতির এখনই সমাধান দেখছে না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নাগরিক ভোগান্তি কমাতে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছে সেবা সংস্থাটি। ওখানে বিভিন্ন ইউটিলিটি ডিপার্টমেন্টের তার কিন্তু ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে হবে। আমরা চাচ্ছি একসাথে এক কোঅর্ডিনেশনের মধ্যে যাতে এই রাস্তা কাটিংটা করা যায়, সেই কারণে একটু ডিলে হয়ে গেছে। স্টিল হোপফুল যে জানুয়ারি 2025-এর মধ্যে আমরা একটা ভিজিবল রেজাল্ট দিতে পারবো। রাজধানীর নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর উন্নয়ন কাজ শেষ হলে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলছে ডিএনসিসি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ আবারও শূন্য রেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছে। বিজিবি জানায়, শুক্রবার দুপুর থেকে উপজেলার মুন্সিপাড়া সীমান্তে শূন্য রেখা বরাবর ভারতীয় শ্রমিকদের দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবি বাধা প্রদান করলেও প্রথমে নির্মাণ কাজ অব্যাহত রাখে। পরে বিজিবি ও বাংলাদেশিদের বাধার মুখে কাজ বন্ধ রেখে নিজের দেশের অভ্যন্তরে চলে যায় ভারতীয়রা। এই ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের চাচি ও চাচাতো বোনকে নিয়ে এবার প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, 2013 সালে প্রায় 10 কোটি টাকা খরচ করে ইউরোপের দেশ মাল্টার পাসপোর্ট নেয়ার আবেদন করেছিলেন টিউলিপের চাচি শাহিন সিদ্দিক ও তার চাচাতো বোন বুশরা সিদ্দিক। কিন্তু তাদের বিরুদ্ধে গণমাধ্যমে অর্থ পাচার, দুর্নীতি, জালিয়াতি ও ঘুষ লেনদেনের অভিযোগ থাকায় পাসপোর্ট প্রত্যাখ্যান করা হয়। শাহিন সিদ্দিক সাবেক সেনা কর্মকর্তা ও শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী। যুক্তরাষ্ট্রের দাবানলের খবর। জ্বলছে যুক্তরাষ্ট্র, ক্রমেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে লস অ্যাঞ্জেলেসের দাবানল। পুড়ে ছাই হয়েছে 34,000 একর ভূমি, ভস্ম হয়েছে হাজার হাজার অবকাঠামো। মৃতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। এমন অবস্থায় বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছে 1.5 লক্ষাধিক মানুষ। বর্তমান পরিস্থিতিকে পরমাণু বোমার ধ্বংসযজ্ঞের সঙ্গে তুলনা করেছে স্থানীয় প্রশাসন। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ছুটির দিন শুক্রবার জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সারাদিনই ছিল ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড়। তবে বিক্রি নিয়ে বিক্রেতারা জানান মিশ্র প্রতিক্রিয়া। রিপোর্ট করছেন কাইকুবাদ মাহমুদ। সাপ্তাহিক ছুটির দিন সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীরা আসতে শুরু করেন পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। বিকেল নাগাদ সেই ভিড় আরও বাড়ে। ছুটির দিন মানে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়। এ যেন এক জনসমুদ্র। দর্শনার্থীরা দল বেঁধে আসছেন, করছেন ঘোরাফেরা, ভালো লাগলে কিনে নিচ্ছেন পছন্দের জিনিসটি। কেউ এসেছেন সবান্ধব, কেউ বা পরিবার পরিজন নিয়ে। পছন্দের পণ্য কিনতে আগতরা ভিড় করেন বিভিন্ন স্টলে। প্যাভিলিয়ন অনেক কম আগের তুলনায়। আগে যেমন অনেক ছিল, ঘুরে শেষ করতে পারতাম না। আজকে প্রায় 1 ঘন্টার মধ্যে মনে হয় সবগুলো ঘুরে ফেলছি। আম্মু আব্বুর সাথে আসলাম, ঘুরলাম, ভালোই লাগলো। শুধু মানুষ আর মানুষ, এই আর কিছু দেখতে পারে না, মানুষের অনেক ভিড়। আগের বার যেটা ছিল সব জিনিসের হাইপ অনেক বেশি ছিল, প্লাস দাম অনেক বেশি ছিল। এইবার সেই তুলনায় দাম অনেক কম। ছুটির দিনে প্রত্যাশিত ভিড় হলেও বিক্রি নিয়ে বিক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অন্যান্য দিনের থেকে একটু কাস্টমার বেশি হয়েছে আর কি। শুক্রবারে যে বেচে কেনাটা হওয়ার কথা, ওই বেচে কেনাটা এখন হচ্ছে না। মানে আমাদের কাস্টমার আছে, সবাই ঘুরতেছে,
মানুষ দেখতেছেন অনেক, কিন্তু কাস্টমার ওরকম নাই। শুক্রবার ছুটির দিন, সবাই আসছে আমার দোকানে, তো আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে। হরেক রকম পণ্যের সমাহার নিয়ে বসা বিক্রেতাদের আশা সামনের দিনগুলোয় বিক্রি আরও বাড়বে। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ।